নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। নির্বাচনী সমীক্ষা বা ওপিনিয়ন পোল এই নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি করে আসছে সিপিএম। তারা বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছে যে এই রকম সমীক্ষা করে আলটিমেটলি হচ্ছে ভোটারদের প্রভাবিত করা হয়, ওপিনিয়ন পোলের নামে কোনো একটি দলকে এগিয়ে রাখা, পিছিয়ে রাখা, এই সবগুলো হয়। একটা ডিসক্লেমার দিয়ে দেওয়া হয় যদিও যে এই নির্বাচনী সমীক্ষা 100% মিলবে তার কোনো গ্যারেন্টি নেই। যে মিডিয়াগুলো তারা করে, যে সংস্থাকে দিয়ে নামে তারা বলে এ করানো হয়েছে, তাদের হয়ে তারা বলে যে এটা আমাদের কোনো বিষয় নয়, ওই সংস্থা করেছে। আসলে ঘুরিয়ে ভোটারদের একটা প্রভাবিত করার একটা কৌশল থাকে নিশ্চিতভাবে। তো এইটাই অভিযোগ সিপিএম সহ কয়েকটি রাজনৈতিক দলের, সকলে অবশ্য করেন না। তো এটা গত 5-10 বছরে এইটা নিয়ে আরো বেশি অভিযোগ উঠছে যে ভোটারদের প্রভাবিত করা হয় নির্বাচনী সমীক্ষার নামে। তো যাই না সেটা কতটা কি, মানুষ হয়তো এখন আস্তে আস্তে বুঝতে পারছেন যে আলটিমেটলি কি হয় না হয়। আবার অনেকে বলে এটা বৈজ্ঞানিক, এটা ভিত্তি আছে, বিদেশে এটা হয়, বিদেশে অনেক বিজ্ঞান ভিত্তিক হয় এবং সে কারণে সেখানে মেলে, কিন্তু আমাদের এখানে সেটা হয় না, সেই জন্য এখানে মেলে না, কারণ আমাদের এখানে অনেকটাই অন্যভাবে হয়। তো সেই নিয়ে বিস্তর চাপানুতর আছে। যাই হোক, এবারও যে বেশ কয়েকটি সংস্থা, বেশ কয়েকটি মিডিয়ার হয়ে নির্বাচনী সমীক্ষা করেছে, তারা আমাদের রাজ্যের জন্য করেছে। আমিও সেই সব সমীক্ষা টমীক্ষা এসব পদ্ধতিতে বিশ্বাসী নই, কারণ আমি জানি যে আমি দীর্ঘদিন মিডিয়াতে ছিলাম। আলটিমেটলি কি হয় সেখানে, কারা করে, কিভাবে কি ফলাফল দেওয়া হয়, মিডিয়াগুলো সেই ফলাফলে আদৌ সন্তুষ্ট থাকে কিনা, তারা আবার মডিফাই করতে দেয় কিনা, এইসব বিস্তর ঘটনা আমার জানা আছে। আমি এখানে এই ভিডিওতে সেগুলো বলছি না, কারণ এগুলো সিক্রেট ব্যাপার, প্রতিটা মিডিয়া এবং তারা যে সংস্থাকে দিয়ে করায়, এগুলো ডিসকাস করে দেওয়াটা ঠিক না। তো যাই হোক, এখানে এবছরও বেশ কিছু মিডিয়া আমাদের তারা নির্বাচনী সমীক্ষা করেছে, আমাদের রাজ্য নিয়েও করিয়েছে, সামনে লোকসভা ভোটকে নিয়ে। তো যখন করা হয়েছে তখনই অনেক কিছু আসেনি, মানে কারা প্রার্থী হবে, কোন আসনে কে লড়ছে, কোন প্রার্থী লড়ছে। এখনো আমাদের বাংলায় অনেক দলেরই প্রার্থী, তৃণমূল সব প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু বামেদের এবং বিজেপি সব প্রার্থী ঘোষণা হয়নি সব আসনে। তো সেগুলো না হওয়া পর্যন্ত পরিপূর্ণভাবে সবকিছুটা বলা যায় না। কিন্তু করেছে কোনো মিডিয়া এই রাজ্যে বিজেপিকে 26টা আসনে জিতিয়েছে, কেউ 25টা আসনে জিতিয়েছে, কেউ 19টা আসনে জিতিয়েছে, এরকম ধরনের সমীক্ষা এসছে। মূলত বিজেপি এবং তৃণমূলের সিট শেয়ারিং কি তারা বলেছে, এবং বাম কংগ্রেস কোনো আসন পাবে না, মোটামুটি সব সমীক্ষাতেই বলা হয়েছে। তো যাই না, তো যারা যে সংখ্যায় বলে থাকুক না কোন আসন জিতবে সেটা কিন্তু তারা বলেনি, তারা সংখ্যা বলে দিয়েছে। তো সংখ্যা থেকে বোঝা মুশকিল, আসন বললে আমাদের পক্ষে আরো সুবিধা হতো যে কোন আসনগুলোতে কাকে জিতিয়েছে বা জেতাচ্ছে। যখন আমি সংখ্যা বলছি যে এই দল এই রাজ্যে 19টা আসন পাবে, বা এই দল, একটা সমীক্ষক সংস্থা বলছে 19টা আসন পাবে, ও বলছে 23টা, আরেকটি দল 23টা পাবে, কোন কোন আসন পাবে বললে মানুষের কাছে আরো পরিষ্কার হতো, মানুষ বুঝতে পারতো এবং আমরা বুঝতে পারতাম যে সেটা কতটা সঠিক বা যুক্তিযুক্ত। তো যাই হোক, সেগুলো আসনটা বলেন না, কারণ হচ্ছে সংখ্যাটা বলে। তো যাই হোক, মানুষ অনেকেই নিয়ে নাচানাচি করেন, অনেকে আবার এই বিষয়টা ভাওতা বলেই মনে করেন। তো যাই হোক, নির্বাচন সমীক্ষা নিয়ে কেউ কেউ নাচানাচি করেন, কেউ হুল্লোড় করেন, আবার কেউ কেউ হচ্ছে বলেন যে এগুলো ফালতু, এগুলো নিয়ে কোনো কাজের কাজ নয়। যাই হোক, তো আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তাদের রাজ্য সম্পাদক, প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার, তারা তাদের বক্তব্য যে যাই হোক না কেন এবারের নির্বাচন হচ্ছে মোদিজিকে সামনে রেখেই হবে, মোদিজির মুখকে সামনে রেখেই ভোট হবে, কারণ তারা মনে করেন যে প্রার্থী যারাই হোক না কেন সবটাই মোদিজিকে নিয়ে হবে, এরকম একটা বার্তা তারা দিতে চাইছেন। এবং লোকসভা ভোটে আগামী যে ভোট আসছে, তো আমার প্রশ্ন হচ্ছে যে 2014 সালে নরেন্দ্র মোদীকে মুখ করে বিজেপি পার্লামেন্ট ভোটে লড়ে জয়লাভ করেছিল। পরবর্তীকালে 19 সালে বিজেপি আবার মোদীকে মুখ করে পার্লামেন্টে লড়ে এবং আসনও বাড়িয়েছিল তারা। কিন্তু মোদীজিকে মুখ করে লড়লো 2014-তে, 2019-এ আসন আরো বাড়লো। কিন্তু আমি লাস্ট ইলেকশন 2019-এর কথাই বলছি, সুকান্ত বাবুদের কথা ধরে। 2019 সালে মোদীজিকে মুখ করে বিজেপি লড়েছিল সারা দেশে, এবং সেখানে বিজেপির আসন সংখ্যা বেড়েছিল। কিন্তু কেরল, তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ, 3টি বড় রাজ্য, ছোট সিকিম, অরুণাচলের মতো রাজ্য নয়, কেরলে বিজেপি একটি আসনও পায়নি, তামিলনাড়ুতেও বিজেপি একটি আসনও পায়নি, অন্ধ্রপ্রদেশেও বিজেপি একটি আসনও পায়নি। মানে কেরলে 20টি, তামিলনাড়ু 39,
অন্ধ্রপ্রদেশে 25, এই বড় রাজ্যতেও কিন্তু বিজেপি একটা আসনও পায়নি। মুখ কিন্তু সেই নরেন্দ্র মোদীরই ছিল। অন্য রাজ্যে বিজেপি ভালো ফল করেছে, তারা জিতে ক্ষমতা সরকার গড়েছে। তো শুধু মুখ দিয়ে যে ভোট হয় না, সেখানে যে সংগঠন লাগে, জনসমর্থন লাগে, সেটা নিশ্চিত সুকান্ত বগুড়া জানেন। তো আমাদের রাজ্যে ভোট হবে, মোদীজিকে মুখ করে সুকান্ত বগুড়া লড়বেন নিশ্চিতভাবেই, কিন্তু সেখানে লড়তে গেলে সংগঠন, জনসমর্থন সেগুলো দরকার হয়। এটা নিশ্চয়ই এই কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু দিয়ে বোঝা যায় যে শুধু মুখ দিয়ে ভোট হয় না। তো জানি না আগামী দিনে সুকান্ত বগুড়া কোন সিটে কতটা সংগঠন শক্তিশালী করে লড়বেন। তো আমি এই নির্বাচনী সমীক্ষা বিষয়ে খুব একটা আগ্রহী নই, তবে যেহেতু দীর্ঘদিন রিপোর্টিং করেছি, রিপোর্টিং করার সূত্রে বিভিন্ন রাজনৈতিক দলে যারা আছেন, যারা খোঁজ রাখেন, খবরাখবর রাখেন, তাদের দলের সংগঠন, কোন প্রার্থী সেখানে লড়াই দিতে পারবে, বিরোধী পক্ষ কতটা শক্তিশালী, বিরোধী পক্ষ কোন জায়গায় কতটা দুর্বল, এসব খবরাখবর রাখেন। তো সেরকম খবরাখবর রাখার চেষ্টা করেছি। এবার এই পর্যন্ত এ যাবৎ যা হয়েছে, এখনো বিজেপি সব প্রার্থী ঘোষণা হয়নি, বাম কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়নি। তাতে তৃণমূল এবং বিজেপির যে লোকজনের সঙ্গে কথা বলেছে, তাতে যেটুকু আভাস ইঙ্গিত পেয়েছি, তাতে তারা যে আসনগুলো নিয়ে আলোচনা করছেন সেইটাই একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখছি। যে তৃণমূল তরফে বা বিজেপির তরফে যেটুকু খবর পেয়েছি, তাতে যেটা জানা যাচ্ছে যে এবার তৃণমূলের পক্ষে 10-12টি আসন তাদের বেশ লড়াইয়ে পড়তে হবে। আমি তৃণমূলের পক্ষে যে কঠিন লড়াই যে আসনগুলো, সেই আসনগুলোর কথা বলছি, কারণ এই আসনগুলো কতগুলো ব্যাকগ্রাউন্ড আছে। সেখানে 2019 সালের ভোট, 2021 সালের ভোট, লাস্ট পঞ্চায়েত বা তার আগে পুরসভার ভোট, এই ভোটের যে ফলাফলগুলো হয়েছে, সেই ফলাফলের নিরিখে সেখানকার সাংগঠনিক অবস্থা দুটি দলের, সেই অবস্থা বিচার করে এবং তারা যা অ্যাসেসমেন্ট করছে, এখনো পর্যন্ত যা হয়েছে, এখনো ভোট প্রচার তুঙ্গে ওঠেনি, হলে আরো কিছু এদিক ওদিক হতে পারে। তো তাদের যে অ্যাসেসমেন্ট তৃণমূল এবং বিজেপি, তাতে আমি যেটুকু জানতে পেরেছি, তাতে তৃণমূলের পক্ষে কঠিন আসন হিসাবে, অতি কঠিন আসন হিসাবে যেগুলো ধরা হচ্ছে, সেগুলো হচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার, দক্ষিণবঙ্গে বনগাঁ, রানাঘাট, আরামবাগ, বিষ্ণুপুর, কাঁথি এবং তমলুক, এই 8টি আসন তারা মনে করছে যে কঠিন লড়াই, অনেকটাই কঠিন লড়াই এই সিট জিতে আসার ক্ষেত্রে, এবং হয়তো তার মধ্যে কোন আসন তারা জিতে যেতে পারেন, কিন্তু এই 8টি আসনে বেশ কঠিন লড়াইয়ের মধ্যে তাদের পড়তে হবে। একইভাবে মানে আরো 4টি আসন, এত কঠিন না হলো, আর আরো 4টি আসনের মধ্যে তারা ফেলেছে বালুরঘাট, কুচবিহার, উত্তর মালদা এবং মেদিনীপুর। তো এই আসনগুলোর মধ্যে আপনারা জানেন যে বেশিরভাগই গতবার বিজেপি জিতেছিল, আরামবাগ আসনটি তৃণমূল জিতেছিল। তো বিজেপির জেতাই আসনগুলোর মধ্যে তৃণমূল আশা করছে যে এবার কয়েকটি আসন তারা জিততে পারে, কিন্তু এই 12টি আসনে কিন্তু তাদের লড়াই কঠিন, বিজেপি যথেষ্ট এখানে লড়াই দিতে পারবে এই আসনগুলোতে। তো কারণ হিসাবে তারা মনে করছে যে সেখানে সাংগঠনিক অবস্থা বা 2021 সালে এই আসনগুলোতে অনেকগুলো লোকসভাতেই হচ্ছে বিজেপি বিধানসভা ক্ষেত্র হিসাবে অনেকগুলি ক্ষেত্র জিতেছে, বা পঞ্চায়েতও তাদের বেশ কিছু রিপ্রেজেন্টেটিভ ছিল, তাদের সাংগঠনিক শক্তি আছে। যেমন বনগাঁ এবং রানাঘাটে মতুয়াদের একটা আধিক্য রয়েছে, তারা 2019 সালে মতুয়ারা ঢেলে ভোট দিয়েছিল বিজেপিকে। এবার সিএ বিধি চালু হয়েছে, সেটা নিয়ে মতুয়াদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, অনেক ধন্দ ধোঁয়াশা রয়েছে। তা সত্ত্বেও হয়তো তারা মনে করছে যে, তৃণমূল মনে করছে যে এখানে বিজেপির একটা জনসমর্থন রয়েছে, এখানে অনেক বিধায়ক রয়েছে দুটি আসনের মধ্যে, তাই সেখানে তারা একটা ভালো ভোট পেতে পারে। সিএ নিয়ে দ্বন্দ্ব থাকলে হয়তো সেটা বিজেপির বিরুদ্ধে কতটা যাবে এক্ষুনি বোঝা যাচ্ছে না ভোট না হওয়া পর্যন্ত, কিন্তু সেখানে একটা চাপানুতর চলছে, আদৌ তারা নাগরিকত্ব পাবে কিনা মতুয়ারা, বা নাগরিকত্বের নামে ভাওতা দেওয়া হলো কিনা। অনেকে নিঃশর্ত নাগরিকত্বের কথা বলছে, যদিও সিএ বিধিতে সেই নিঃশর্ত নাগরিকত্বের কথা লেখা নেই। তো এইসব ব্যাপার নিয়ে একটা চলছে, বিজেপির তরফে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, পাল্টা তৃণমূল বলছে যে একটা ভাওতা দেওয়া হচ্ছে, এইসব নিয়ে চলছে। কিন্তু বনগাঁ রানাঘাটে যেহেতু মতুয়া সম্প্রদায়ের একটা আধিক্য রয়েছে এবং তারা বিজেপি গতবার সমর্থন করেছিল, বিধানসভাতেও অনেক আসন তারা বিধানসভায় জিতিয়েছিল, সেই কারণে এই দুটি আসন তৃণমূল পক্ষে কঠিন লড়াই। একইভাবে আলিপুরদুয়ারও শেষ বিধানসভায়, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভাগুলি রয়েছে, সেখানেও হচ্ছে বিজেপির একটা আধিক্য রয়েছে। তো সেই হিসাবে আলিপুরদুয়ারও তৃণমূলের কঠিন লড়াই, যদিও তৃণমূল যে প্রার্থীকে দাঁড় করিয়েছে তারা মনে করছে যে তিনি ভালো লড়াই দিতে পারবেন, সিট জিতে আসতে পারবেন। প্রকাশ সিং বড়াইককে সেখানে দাঁড় করা হয়েছে, বিজেপি প্রার্থী পরিবর্তন করেছে, সেখানে মনোজ টিগ্গাকে দাঁড় করানো হয়েছে। দার্জিলিংও ক্ষেত্রেও বিজেপি সেখানে অনেকগুলি বিধায়ক রয়েছে দার্জিলিং লোকসভাতে, পাহাড়ে বিজেপির একটা ভালো ভোট রয়েছে।
তো এইসব কারণে হচ্ছে মনে করা হচ্ছে একইভাবে আরামবাগ বা বিষ্ণুপুরেও বিজেপি সাংগঠনিক শক্তি এবং সেখানে বেশ বিধায়ক তারা জিতেছিলেন 21 সালে এবং পঞ্চায়েতেও তাদের বেশ কিছু রিপ্রেজেন্টেটিভ জিতেছেন। সেই হিসাবে আরামবাগ এবং বিষ্ণুপুরকেও বেশ কঠিন লড়াই বলে মনে করছে তৃণমূল। একইভাবে কাঁথি এবং তমলুক কেন্দ্র, এখানেও এই দুটি আসনের মধ্যে তমলুক কাঁথি এবং তমলুকে বেশ কিছু বিধানসভা গত 21 বিধানসভা নির্বাচনে জিতেছিল বিজেপি এবং এখানে তাদের একটা সাংগঠনিক শক্তি রয়েছে এবং সেখানে শুভেন্দু অধিকারী জেলা সাংগঠনিক শক্তি হিসাবে তারা অনেকটা শক্তিধর। পঞ্চায়েতও তারা মোটামুটি ভালো ফল করেছে, জেলা পরিষদে বেশ কিছু আসন জিতেছিল। সেই জন্য কাঁথি এবং তমলুকও কঠিন সিট বলে তৃণমূল মনে করছে। বিশেষ করে তমলুকে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে, ফলে সেখানেও লড়াইটা কঠিন। তো এই 8টি আসনে তৃণমূলের অতি কঠিন লড়াই বলে তারা মনে করছে। একইভাবে মেদিনীপুরে দিলীপ ঘোষের আসন, দিলীপ ঘোষ নাম এখনো ঘোষণা, হয়তো তিনি টিকিট পেতে পারেন। বালুরঘাটে ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের নাম ঘোষিত হয়েছে। মালদা উত্তরে খগেন মুর্মু এবং কুচবিহারে নিশীথ প্রামাণিক, এই 4টি আসনও তৃণমূলের কঠিন লড়াই বা বেশ ভালো লড়াই দিতে হবে। তো মোটামুটি এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সাংগঠনিক শক্তি এবং সমস্ত কিছু বিচার করে তৃণমূল বা বিজেপি দুতরফেরই হচ্ছে যারা এইসব খোঁজ খবর রাখেন দলের মধ্যে থেকে, তারা মনে করছেন যে এই আসনগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই বা ভালো লড়াই হবে এবং তার মধ্যে কি কটা আসন জিতে আসবে সেটা তো ভোট না হলে বলা যাবে না, আর আমিও গণৎকার নই, আপনি বলতে পারবো না। এই মোটামুটি এখন পর্যন্ত 1 ডজন আসনে বিজেপি লড়াই দিতে পারবে বলেই তৃণমূল মনে করছে, শাসক তৃণমূল মনে করছে এবং শাসক তৃণমূল মনে করছে বাকি বিজেপির অনেক জেতা আসনই তারা এবার খুব একটা কঠিন লড়াইয়ে পড়বে না, তারা হয়তো সেই আসনগুলো অনায়াসে জিতবেন। সেখানে অতটা তাদের শক্তি মানে সেভাবে লড়তে হতে হবে না, জয় অনেকটা সহজ হবে। তবে তার মধ্যে 2টি আসন রয়েছে, সেই 2টি আসন হচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়া। এই 2টি আসনেও বিজেপি যথেষ্ট শক্তিশালী এবং তাদের ভোট রয়েছে। বিধানসভাতেও তারা বেশ কিছু বিধায়ক তাদের জয়লাভ করেছে। তবে পরবর্তীকালে যে ভোটগুলো হয়েছিল সেই ভোটগুলোতে বিধানসভা এবং পঞ্চায়েতে সেখানে তৃণমূল অনেকটাই ভালো ফল করেছে। তাই তৃণমূল মনে করছে যে এখানে প্রতিদ্বন্দ্বিতা হলেও বিজেপি লড়াই করলে হচ্ছে শেষ পর্যন্ত তারা জিতে আসতে পারবেন। তাই এখনো পর্যন্ত তারা 12টি আসনকে বেশ লড়াইয়ের মধ্যেই মনে করছেন যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং 12টি আসনের মধ্যে থেকেই হচ্ছে একটা কে কটা আসন পাবে সেটা একটা সুনিশ্চিত হয়ে যাবে। তার বাইরে আর 28-30টা 26টা বা 28টা আসনের মধ্যে তেমন জোরদার লড়াই হয়তো হবে না। লড়াই সব আসনেই হবে, মানে সেভাবে জিতে আসা বা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জিতে আসা সেই রকম হয়তো লড়াই হবে না। এর তরফে বিজেপি এবং তৃণমূলের বোথ পার্টিরই অ্যাসেসমেন্ট। বামেরা কোনো কোনো আসনে কিছু কিছু ভোট পেলেও তারা ডিসাইডিং ফ্যাক্টর হয়তো হবে না, বা বামেরা যদি এখন বিরাট কিছু ভোট কেটে নেয় তাহলে হয়তো এইসব অঙ্ক আর মিলবে না। সেটা দেখতে গেলে আরো অন্তত মাসখানেক যেতে হবে, মাস দেড়েক যেতে হবে। ভোট বাক্সে শেষ পর্যন্ত বামেরা কোনো ছাপ ফেলতে পারে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। জানি না শেষ পর্যন্ত কি হবে। তবে এই পর্যন্ত এই মার্চের কি বলে এখনো পর্যন্ত যা অবস্থা, যে প্রার্থী ঘোষণা এখনো বাকি, তো প্রার্থী ঘোষণা হলে আরো কিছুটা পরিস্থিতি কি হবে সেটা বুঝতে পারবো আমরা। তো এখন 2টি দল, প্রধানত শাসক এবং বিরোধী দল, তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে এইটা এবং পরবর্তীকালে এটা বাড়তে পারে কমতে পারে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে ভোট পর্যন্ত এবং ভোট প্রচার কতদিন তুঙ্গে হয় তার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। শেষ পর্যন্ত ভোটের দিন যে ভোটের দিনে যে মেশিনারি যে কাজ করে সেই মেশিনারি কতটা ফাংশন করতে পারে সাংগঠনিকভাবে প্রতিটা দল, তার উপর অনেক কিছু ফলাফল নির্ভর করে। তো তার উপরেই আমরা বুঝতে পারবো যে আগামী দিনে কি হবে। তবে এখনো পর্যন্ত এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।